হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। আমাদের আজকের গল্প আড়ালে ভালোবাসার সংসার, সিজন 2, পর্ব 23 এবং 24, লেখিকা স্মিতা শিকদার সামিয়া। মিসেস খান এই কথা একটু হচকিয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, কি বলছো? এটা হয় নাকি? এটাই সত্য। আচ্ছা, তুমি কি ডাইনিং টেবিলে বিধান চৌধুরী ভদ্র ভাষায় হুমকি শোনোনি? এটা বিধান চৌধুরী ছিল? এখন তুমি আর তোমার মেয়েরা ভেবে নাও কি করবা। তবে একটা কথা মনে রেখো, বিধান চৌধুরী চাইলে তোমার পরিবারকে রাস্তায় বসতে 2 মুহূর্ত লাগবে না। বলে মিস্টার আদিল খান ও জামিল খান খাবারের প্লেট পানি ঢেলে নিজ নিজ ঘরে চলে গেল। অপরদিকে 3জন বিধর নারী বিস্মিত হয়ে বড় বড় চোখ করে আছে। শুভ্রকে ঘরে প্রবেশ করতে দেখে সোফায় বসে থাকা আনোয়ার সাহেব গম্ভীর গলায় তাকে উদ্দেশ্য করে বললেন, আমরা একটু পর তোমার নানা বাড়ির জন্য রওনা হব, তৈরি হয়ে নাও। তার ধারণা মতে ছেলের এই বিষয়ে তর্ক করার কথা, কিন্তু তাকে অবাক করে দিয়ে যুবক একটি টু শব্দ না করে শান্ত ভঙ্গিমায় হেঁটে চলে গেল। প্রথমে আশ্চর্য হলে পরক্ষণে খুশি মনে বললেন, ছেলেটার হয়তো এবার সুবুদ্ধি হয়েছে। এদিকে যুবক ঘরে এসে প্রথমে শাওয়ারে ঢুকে সেখান থেকে বেরিয়ে গায়ে শার্ট জড়িয়ে নিতে নিতে মনেই বলে, মাই ডিয়ার ড্যাড, ইউ কান্ট ইভেন ইমাজিন সামনে কি হতে চলেছে। অ্যান্ড রূপ, সিলি গার্ল, ইউ হ্যাভ টু ফেস দ্য ওয়াস্ট অফ ইউর লাইফ, বলে শয়তানি হাসি দিয়ে তারপর গুনগুন করতে গায়ে পারফিউম মাখাতে শুরু করে। ঝলমলে চুলগুলো হাতে দিয়ে হালকা ব্রাশ করে নিজের ব্যাগ গুছিয়ে নিচে নেমে যায়। মধ্যবয়স্ক ব্যক্তিটিও তার অপেক্ষায় ছিল, তাই সে আসতে দেরি না করে বেরিয়ে পড়ে খানবাড়ির উদ্দেশ্যে। প্রায় 3-1 ঘন্টা পেরিয়ে পৌঁছে যায় নিজের দামি গাড়ি থেকে বের হয় নানা বাড়ি দেখতেই। খানিক নাক ছিটকে যুবক, কারণ খানবাড়ি বেশ পুরাতন আমলের একতলা বাসা, যা তেমন একটা সৌন্দর্যময় কিংবা বৃহতাকারের নয়। তাছাড়া নিচের দিকটায় সবুজ রঙা শ্যাওলা পড়ে গিয়েছে, যা আনোয়ার সাহেবের বড় ভবনের তুলনায় কিছুই না। ছেলে এমন আচরণ দেখে ছোট্ট এক শ্বাস ফেললেন মধ্যবয়স্ক লোকটি। সেই সাথে মনে মনে স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিন সন্তানকে সঠিক শিক্ষা দিতে না পারার জন্য, এমন অধঃপতনের জন্য। কলিং বেল বাজাতে এক মাঝারি বয়স মহিলা এসে দরজা খুললেন। শুভ্রকে উদ্দেশ্য করে তার বাবা বললেন, এই তোমার একমাত্র মামনি, সালাম দাও। যুবকও শান্ত স্বরে বলল, আসসালামু আলাইকুম মামানি। উত্তরস্বরূপ অম্বরী খানও বললেন, ওয়ালাইকুম আসসালাম বাবা। তা ভাই ভিতরে আসেন, আর কতক্ষণ বাইরে থাকবেন? মিসেস খান সহ সবাই সদ্য আগত মেহমানদের আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ল। অথচ কিছু সময় পূর্বে মেহমান হয়ে আসা মেয়েটিকে কতটা হেনস্থ ও কটূক্তির শিকারী না হতে হয়েছে। যতক্ষণ মাথার উপর ছায়ার নেই বাবা মা কিংবা হাত ভরা অর্থ থাকে, তখনই আত্মীয় মহলে মানুষের মূল্য থাকে। এগুলো জীবন থেকে খসে পড়লে ব্যক্তি হয়ে পড়ে এক অপ্রয়োজনীয় অংশ। রূপ খেয়ে দেয়ে অনেকটা সময় ঘুমায় যাত্রার ক্লান্তিতে। আড়মোড়া দিয়ে ঘুম থেকে ওঠে অভ্যাস অনুযায়ী মোবাইল ফোনটা হাতে নেয়। তাকে দেখে সন্ধ্যা 7টা। মনে পড়ে গেল আসর ও মাগরিবের নামাজটা পড়া হয়নি। ম্লান মুখে মনে মনে ভাবলো, যাই একটু ছাদে থেকে ঘুরে আসি, ক্ষুধাও তো পাচ্ছে, কি করব। আইডিয়া, ফুড পান্ডা থেকে কফি আর চিকেন বল অর্ডার করি। যেই বাবা সেই কাজই করলো কিশোরী। পাঠাওতে অনলাইন খাবার অর্ডার দিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে যায়। সদ্য চানরত শরীরে বাথরোব পরে নিজের জন্য জামা পছন্দ করতে বসে। অনেক ভেবে একটি কালো রঙের স্কার্ট আর স্ট্রাইপের শার্ট পরে নিল, সাথে একজোড়া স্টাড ও হাতে কিছু রেশমি চুড়ি। তবে মুখশ্রীতে তখনও অকৃত্রিম হয়ে রয়েছে। শুভ্র বেশ কিছুক্ষণ ধরে শাওয়ার নিয়ে একটু একান্ত সময় কাটানোর জন্য দাদির সাথে কথা বলার জন্য ছাদে গেল। ছাদে আগমনের শেষ সিঁড়িতে পা রাখতেই কানে ভেসে আসে নূপুরের ছনছন শব্দ। সারা গায়ে এক সমসমভাবে চলে আসে। অদ্ভুত এক শিহরণে শিহরিত হলো সারা শরীর। রূপ কানে হেডফোন লাগিয়ে হাঁটতে হাঁটতে গান গুনগুন গাচ্ছে।
মৃদু বাতাসে তার খোলা চুলগুলো এদিক ওদিক ছুট। কটনের স্কার্ফটাও স্থির নেই, এমন মোহনীয় রূপে যে কোনো পুরুষ ঘায়েল হতে পারত। হয়তো সম্মুখে কোনো কবি থাকলে বলেই ফেলতো, এই যে কিশোরী কন্যা রূপবতী, কেন করছিস ঘায়েল আমায় হয়ে এলোকেশী। ছাদটি সম্পূর্ণ মরুভূমি, কোনো বিশেষ সাজসজ্জা কিংবা গাছগাছালি নেই, তাই তেমন একটা মধুময় লাগছে না। সম্মুখে খোলা মাঠ ও পিছনে জঙ্গলময় হওয়ায় বেশ ভালো বায়ুর ছোঁয়া পাওয়া যায়। যুবক সেসবে ধ্যান না দিয়ে আওয়াজের উৎপত্তি খুঁজতে ধীর পায়ে এগিয়ে যায়। তাদের আবছা আলোয় দেখতে পায় ছাদের এক প্রান্তে একজন দ্বিগলকেশী কোনো নারী দেহ পিছনে ঘুরে দাঁড়িয়ে আছে। উচ্চতা বেশি নয়, 5 ফুট 2 হবে। রাতের বেলায় কোনো কন্যাকে নির্জন জায়গায় দেখে অবাক হয় সে, কারণ সাধারণত স্বল্প বয়সী নারীগণ সাধারণত একটু ভীতু স্বভাবেরই হয়। হালকা গলা ঝেড়ে খানিক জোর গলায় বলে উঠল, এই মেয়ে, কে তুমি? অপরিচিত প্রশালী কণ্ঠস্বর শুনে একটু হকচকিয়ে ওঠে, খানিক ভয় পায়। অবশ্য জিনপুরের ভয় নিজেকে শান্ত করে পিছনে ঘুরে মাথা নত করে বলে, জি আমি রূপ, এটা আমার নানা বাড়ি। নামটা শ্রবণ পথে প্রবেশ করতেই তিক্ততায় ছেয়ে যায় যুবকের সবটা। ঝাঁঝালো গলার স্বরে কিছু বলবে এর পূর্বেই কিশোরীর হাতের মোবাইলের কল আসে। রিসিভ করতেই শুনে ডেলিভারি ম্যান বাড়ির গেটে। কলটা ডিসকানেক্ট করে কিছু বলার সুযোগ না দিয়ে নুপুরের ছনছন শব্দে শুনে ছুটে চলে যায় নিচে। অবাক চোখে বিড়বিড় করে যুবক বলে ওঠে, মেয়ে না তুফান মেল। থেমে মুখ বাঁকিয়ে আবার বলল, অবশ্য ঠিকই আছে, এতে মেয়ে তার উপর গরিব, লোয়ার ক্লাস, আনকালচার্ড তো হবেই। পরদিন বিকেলবেলা আজ রাইমা এবং তার স্বামী মুক্তের একসাথে হলো সন্ধ্যা এবং আগামীকাল বিবাহ অনুষ্ঠান। একই দিনে একই স্থানে রূপ ও শুভ্রের এঙ্গেজমেন্ট অনুষ্ঠিত হওয়ার প্রকল্প। রাইমা, জাইমা ও বাড়ির বাকি মেয়েরা পার্লারে রয়েছে, শুধুমাত্র রূপ রয়ে গেছে বদ্ধঘরের মাঝে। তাকে না কেউ জিজ্ঞেস করেছে না তার যাওয়ার ইচ্ছে আছে। হলুদের অনুষ্ঠানে ছাদে শুভ্র অন্যান্য ছেলেদের ছাদে বসে আড্ডা দিচ্ছে। অপরদিকে মেয়েরাও পার্লার থেকে এসে পড়েছে। আদিল খান অম্বরী খানকে ডেকে বললেন, রূপকে ডেকে আনো, আর ভালোভাবে বইল ওর ভাইয়ের হুমকি তো শুনছই। তার স্ত্রীও মিষ্টি এসে সম্মতি জানিয়ে চলে গেল। রূপ আজ সম্পূর্ণ বাঙালি সাজে নিজেকে গুছিয়ে নিয়েছে। খোলা চুল, লাল কালো শাড়ি, কালো কাচের চুড়ি, 2 পায়ে ভারী নুপুর, কানে অ্যান্টিকের বড় ঝুমকা, আর মুখশ্রীর সাজ বলতে ঘন কাজল, নয়ন ও ঠোঁটজোড়া আবৃত টকটকে লাল লিপস্টিক। তার মুখশ্রী আর রমণীয় করে তুলছে কাশফুলের ন্যায় ঘন ঝাঁকানো বাঁকানো নেত্রপল্লব। সে সেজেগুজে সেলফি তুলতে ব্যস্ত, তখনই কেউ দরজায় নক করে। যে দরজা খুলতেই দেখে মামিজান দাঁড়িয়ে আছে। মিসেস অম্বরী তো মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছে কিশোরী ভুবন ভোলানো রূপে। তার ধ্যান ভাঙিয়ে কিশোরী বলে ওঠে, আসসালামু আলাইকুম মামিজান, কিছু লাগবে কি? না না না, কিছু লাগবে না, তোমাকে ছাদে নিতে এসেছি। মাশাআল্লাহ, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। আর তোমার ঝুমকা জোড়া কোথা থেকে কিনেছো বলো তো? বেশ সুন্দর। এগুলো তো ভাই নিয়ে এসছে, কিন্তু কোথা থেকে আই ডোন্ট নো। আপনি চাইলে পড়তে পারেন, আপনার শাড়ির সাথে যাবে কিন্তু। আরে না না না, তুমি পরেছো, আমি কি করে? তাকে শেষ করতে না দিয়ে একই রকম আরেক জোড়া দুল হ্যান্ডব্যাগ থেকে বের করে হাতে দিয়ে বলে, আমার কাছে সব কিছু দুটো করে থাকে, কারণ হারিয়ে ফেলি তো, তাই ভাইয়া ও মাম্মা সব 2টা আনে। মিসেস অম্বরী তো তার এমন কাণ্ডে খুশিতে গদগদ হয়ে আয়নার সামনে যে কানে ঝুমকো জোড়া পরে নেয়, আর মনে মনে বলে, মেয়েটা বাপ মাহারা আর বড় ঘরে আরামায়েশে বড় হলেও কত ভালো মনের। আমার একজন ছেলে থাকলে আমি বিয়ে করিয়ে আনতাম। আড্ডার মাঝে হঠাৎ যুবক খেয়াল করে ছাদে উপস্থিত প্রতিটি মানুষের চোখ দরজার স্থির। কেউ কেউ তো এতটাই মগ্ন হয়েছে যে হাতের থেকে যে ড্রিঙ্ক পড়ে যাচ্ছে সে খেয়াল নেই। সবার দৃষ্টি অনুসরণ করে সেও সামনে তাকায়, তারও চোখ জোড়া গোল গোল হয়ে যায়, কারণ এক রূপসী কন্যা যে প্রবেশ করেছে ছাদে। কিন্তু তার মামনি যখন মেয়েটিকে সবার সাথে পরিচয় করে দেয় রূপ হিসাবে, তখনই মেজাজ খারাপ হয়ে যায়। মনে মনে নাক ছিটকে বলে,
এই আনকালচার্ড মেয়েটা নিশ্চয়ই নিজের রূপ দিয়ে সবাইকে বলাইছে। চেহারা সুন্দর হলে কী হবে, দেখো যেখানে সবাই গারারা পরেছে সে শাড়ি আবার কেমন এক কোণা ঘেঁষে দাঁড়িয়ে আছে। যেখানে সবাই আড্ডা দিতে ব্যস্ত, এই দামি পোশাকগুলো মনে হয় কারো ধারে কিংবা করুণার। চাঁদের এক কোণে দাঁড়িয়ে থাকা অবস্থায় কিছু ছেলেমেয়েরা রূপের কাছে যাচ্ছে কথা বলতে, আর যুবক ও কিশোরীদের মাঝে তো তাকে নিয়ে কানাঘুষো চলছে। অনেকে আবার তার জন্য বিবাহের প্রস্তাব দিচ্ছে অমরি খান কিংবা আদিল খানের কাছে। তবে তারা হাসি মুখে শুভ্রের কথা বলে না করে দিচ্ছে। এসবের মধ্যেই দিনটি কেটে গেল। রূপো এঙ্গেজমেন্টের চোখ ভরা স্বপ্ন নিয়ে শয্যানাগারে নিশ্চিন্তের দ্বন্দ্বাবিলাসে ব্যস্ত। বলা বাহুল্য, সে তখনও জানে না শুভ্র এসে পড়েছে এই বাড়িতে। পরদিন খানিক পূর্বেই সন্ধ্যালোকে রাইমার বিয়ে সম্পন্ন হয়েছে, তাই সবার মাঝে খেজুর ও মিষ্টান্ন বিতরণ চলছে। আজ রূপো পার্লার থেকে সেজেছে প্যাস্টেল কালারের ভারী নেটের লেহেঙ্গা পরনে, হাঁটু সমান চুলে মেসি বান বাঁধা। এছাড়া ভারী সব অলংকার, যেমন হাত ভর্তি চুড়ি ও হাতে 2 জোড়া স্বর্ণের কঙ্গন, সীতাহার, কানের দুল, কোমর বন্ধনী। বিয়ে শেষ হলে আনোয়ার সাহেব স্টেজে উঠে মাইকে বলতে লাগেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ইজ ইউ নো, আমরা এখানে সবাই আজ একত্রিত আদিল খানের বড় কন্যা রাইমা ও মুগ্ধের বিবাহ উপলক্ষে। তবে আরও একটা কারণ আছে, সেটা হলো আমার একমাত্র পুত্র শুভ্রের সাথে আদিল খানের একমাত্র ভাগ্নি রূপ চৌধুরী এঙ্গেজমেন্ট। So let's see up for and dear Roop and Shubhra, please come on the stage. রূপ লাজুকলতার ন্যায় মুছে আছে এসব শুনে। মামিজান তাকে ধরে নিয়ে যায় স্টেজে। শুভ্র আসে, তার চোখ মুখে সবসময়কার ন্যায় পৈশাচিক হাসি। আনোয়ার সাহেব শুভ্রের হাতে আংটি দিলে অম্বরী খান রূপকে ফিসফিসে হাতে এগিয়ে দিতে বলে, কিন্তু সে এগোতেই সকলকে অবাক করে শুভ্র আংটি একজন অচেনা মেয়েকে তা পরিয়ে দেয়। সকলের বিস্মিত চাহনিতে আলতো হাসের যুবক, বিশেষ করে কিশোরীর। রূপের সামনে যে বিদ্রুপাত্মক কণ্ঠে বলে, কি ভেবেছিলেন তোমার মতো থার্ড ক্লাস ও আনকালচার্ড মেয়েকে শুভ্র বিয়ে করবে? লাইক সিরিয়াসলি? বলেই থামে, আবার তীব্র অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলতে লাগে, এ মেয়ে, তোমার কি যোগ্যতা আছে আমার ওয়াইফ হওয়ার? সামান্য এক বাপ মা মরা গরিব ঘরের সন্তান, যার কিনা দিনই কাটে অন্যের বাড়ি কামলা দিয়ে, আর আছে এই রূপ যা দিয়ে সবাইকে ভোলাও। কিন্তু এতে শুভ্র বলে না, মাইন্ড ইট। আর দেখতে তো একদম অবুঝ বাচ্চা লাগে। এতটুকু বয়সে বড়লোক ছেলে ফাঁসাতে উঠে পড়ে লেগেছ বলে কি এতই যখন লোভ, রাস্তায় নামলেই তো পারো। সে শেষ করতেই অচেনা মেয়েটি তার কাঁধে হাত রেখে পড়ল, আরে বেবি, এত হাইপার হওয়ার কিছু নেই। এসব মেয়েরা তো এমনই বড়লোক ছেলে ফাঁসানোর জন্য, টাকা পাওয়ার জন্য ছোট বয়সে বিছানায়। তাকে শেষ করতে না দিয়েই রূপ চিৎকার করে চুপ বলতে বলতে মেঝেতে লুটিয়ে পড়ে। আদিল খানের তো হাতটা বের হয়ে যাওয়ার উপক্রম। সে ভাগ্নিকে কোলে তুলে হসপিটালে দৌড়ায়। ডাক্তার জানায় বেশি কিছু নয়, অতিরিক্ত স্টেজ জ্ঞান হারিয়েছে। অডিও গ্রুপ কলে স্পিকার মিসেস চৌধুরীও বিরান ছিল অনুষ্ঠানটিতে সামিল হতে। বিধানের তো রাগে গা কাঁপছে, যত দ্রুত সম্ভব ফ্লাইট বুক করে বাংলাদেশে আসার জন্য। আর মেয়ের টেনশনে মা গড়া গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সেদিনই মিসেস চৌধুরী রূপের নানা বাড়ির সাথে সব সম্পর্ক ভেঙে রূপকে নিয়ে ঢাকা চলে আসে। এরপর আর কখনো ওই বাড়ির বা এই ঘটনার সাথে জড়িত কোনো কিছুর নাম উচ্চারিত হয়নি চৌধুরী ম্যানশনে। রূপও সপ্তাহখানেকের মাঝে নিজেকে সামলে স্বাভাবিক হয়ে ওঠে। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই